যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির তাগাদা। সংঘাত পুরোপুরি থামাতে শুক্রবার ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি বৈঠক, ভয়াবহ চাপে নেতানিয়াহু। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু, বিশ্ববাজারে দাম কমছে জ্বালানির, দেশের পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার, রাস্তায় যানজটে ভোগান্তি। প্রেস ক্লাবের সামনে থেকে সিরিয়ালে দাঁড়াইছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। পুরো রাস্তা ব্লক, যাওয়া যাচ্ছে না, এই আর কি। আসার পরে 1500 টাকার তেল দিচ্ছে, 1500 টাকার তেলে আমার কি হবে? তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সংঘর্ষ, জরুরি বিভাগে সেবা বন্ধ। আক্রান্ত আর জনমনে শঙ্কা বাড়লেও হাম নিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান মন্ত্রীর। আইসিডিডিআরবিতে ডাক্তার নার্সদের বাবল সিপ্যাপ থেরাপির প্রশিক্ষণ, মৃত্যুহার কমার আশা। জুলাই অভ্যুত্থান সুরক্ষা এবং দায় নির্ধারণ ও সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ, বহাল থাকলো আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কার্যক্রমের নিষেধাজ্ঞা। বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল, সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। বিএনপি সরকারের অধীনে নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা কাল, ভোটের জন্য প্রস্তুত বগুড়া 6 এবং শেরপুর 3 সংরক্ষিত নারী আসনের তফসিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে অ্যাডহক কমিটির বৈঠক, সরকারি আদেশ জারি ছাড়াই গতকাল তামিমদের দায়িত্ব বুঝে নেয়ার জন্য অফিস সময়কে দায়ী করলো এনএসসি। এটা আমরা কাজের চাপেই বোধহয় করে উঠতে পারি, এটা ভুলে মানে স্বাক্ষর করা নিয়ে তো এটা হচ্ছে যে সিদ্ধান্তটা তো এনএসসি মানে এনএসসি চিফ, এনএসসি চেয়ারম্যান হবে। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। শুরুতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের সবশেষ আপডেট। তুচ্ছ ঘটনায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে দুপক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকেই জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শামীম রেজা, আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শামীম, সংঘর্ষটা আসলে কি নিয়ে সেটা জানতে পেরেছেন কিনা, আর এখনকার পরিস্থিতি কেমন এবং আহতরা কেমন আছেন, আর জরুরি সেবা কখন খুলতে পারে একটু বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে আসছেন এবং কিছুক্ষণ পরপরই আসলে যার যার অবস্থান থেকে বেশ তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। কেউ হামলার ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন। তবে আসলে ঘটনার শুরু বিকালের দিকে বেশ তুচ্ছ ঘটনায় আসলে বলা যায়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বোটানি বিভাগের এক শিক্ষার্থী তিনি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার এক পর্যায়ে আসলে তাকে যখন ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে চিকিৎসককে দেখানোর পরে তাকে প্রেসক্রিপশনে যে ওষুধ দেওয়া হয়, আশপাশের যেসব ফার্মেসি গুলো ছিল সেটা ফার্মেসিতে ঘুরেছেন সেই ওষুধের জন্য, কিন্তু তিনি সেই ওষুধ না পাওয়ার কারণে তিনি আবারও সেই একই চিকিৎসকের কাছে ফিরে আসেন এবং তাকে বলেন যে এই ওষুধটা যেহেতু আশেপাশে কোথাও পাচ্ছি না, তাহলে এই ওষুধটা পরিবর্তন করে দেওয়ার জন্য আসলে তিনি চিকিৎসককে অনুরোধ করেন। তবে সে সময় চিকিৎসক নাকি তাদেরকে বলেছেন যে যেটাই ওষুধ দিয়েছি আপনি সেটাই খাবেন এবং আশেপাশে না পেলে অন্য কোথাও গিয়ে সেটা সংগ্রহের জন্য বলেন। এবং তিনি বলেন যে তুমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই আছি, এই এলাকায় এই ক্যাটাগরির যে ওষুধ পাওয়া যাবে সেই ওষুধটা দয়া করে সাজেস্ট করলে আমার জন্য সুবিধা হয়। তো এই বিষয়টি নিয়েই আসলে শিক্ষার্থী এবং আসলে এক পর্যায়ে এসে শিক্ষার্থী এবং চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের রূপ নেয়।
অংশে আমি এখানে এসে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েক শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখেছি। কারণ চোখে হাতের চিহ্ন আছে, তবে যেহেতু এই মুহূর্তে শামীম রেজা ঢাকা মেডিকেল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। খানিকটা অডিওর অসুবিধার জন্য আমরা পুরোপুরি কথা শুনতে পারিনি, তবে কারণটি আমরা জানলাম। অসংখ্য ধন্যবাদ শামীম রেজা। নিশ্চয়ই পরবর্তীতে আপডেট আমরা পাবো আরও আপনার কাছ থেকে। এবার ইরান পরিস্থিতি নিয়ে সবশেষ ঘটনা প্রবাহ। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে সমঝোতা, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরানে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদেই চলাচল করা যাবে নিশ্চিত করেছে তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রকে কাগুজে বাঘ বলছে ইরানিরা। পারস্য সভ্যতার উত্তরসূরিদের কণ্ঠে আপোষ না করার প্রত্যয়। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই রাজপথে নেমে উল্লাস করে ইরানের মানুষ। খামেনি প্রশাসনের প্রতি সমর্থনও জানায় অনেকে। তবে যুদ্ধবিরতির খবরে আপাতত স্বস্তি এলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিশ্বাস করতে পারছেন না তারা। ডোনাল্ড ট্রাম্প যখন পুরো ইরান আর তার জনগোষ্ঠীকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তখনও অকুতভয় ইরানিরা। সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু উড়িয়ে দেওয়ার হুমকির তোয়াক্কা না করে সেসব স্থাপনার সামনেই মঙ্গলবার মানববন্ধন করেছে পারস্য নাগরিকরা। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা। গভীর রাতে উল্লাসে ফেটে পড়ে ইরানিরা। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। নারী, পুরুষ, শিশু, যোগ দেন সব বয়সীরা। আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগুজে বাঘ তা পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল। সবাই জানলো তারা ফাঁকা আওয়াজ করে। কেবল রাজধানী নয়, দেশ জুড়ে পথে পথে চলে আনন্দ মিছিল। মানুষের ঢলে বহু সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশ্য যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি এখনও তীব্র অবিশ্বাস ইরানিদের। আমেরিকাকে বিশ্বাস করা যায় না যতক্ষণ না নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ হচ্ছে এবং ক্ষতিপূরণ না দিচ্ছে। সবাই শান্তি চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কারো সাথে কথা বলতে হচ্ছে যাদের বিশ্বাস করা যায় না। তারা বিভিন্ন দেশের সাথে একই অপকর্ম বারবার করেছে। ইরানের শাসকদের প্রতি সমর্থন জানান নাগরিকরা। সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির ছবি ও জাতীয় পতাকা হাতে চলে স্লোগান, ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, ডেথ টু কম্প্রোমাইজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
এদিকে ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বুধবার এক পোস্টে তিনি বলেন, তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে ওয়াশিংটন। ইরানে মার্কিন হামলার কারণে সৃষ্ট পারমাণবিক ধ্বংসাবশেষ মাটির গভীর থেকে সরিয়ে ফেলতে তাদের সহায়তা করা হবে বলেও জানান ট্রাম্প। বলেন, শুল্ক এবং নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারেও ইরানের সাথে আলোচনা হবে। এরপর আরেকটি পোস্টে কোনো দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের উপর অবিলম্বে 50% শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান। মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহার করতে হবে মার্কিন সেনাদের। ইরানের উপর থেকে তুলে নিতে হবে সকল নিষেধাজ্ঞা। স্থায়ী যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি সহ এমন মোট 10টি কঠিন শর্ত দিয়েছে তেহরান। আর তাদের দেয় এই 10 দফাকেই আলোচনার মূল ভিত্তি হিসেবে মেনে নিয়েছে ওয়াশিংটন। এসব শর্ত নিয়ে দর কষাকষির জন্যই আগামী 10 এপ্রিল ইসলামাবাদে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র এবং ইরান। যুক্তরাষ্ট্রের 45 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছিল। উল্টো ওয়াশিংটনের দিকে ছুড়ে দিয়েছিল 10 দফার কড়া শর্ত। শুরুতে হোয়াইট হাউস পাত্তা না দিলেও শেষ পর্যন্ত সুর নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই 10 দফাকেই আলোচনার ভিত্তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। মাঝখান থেকে বাজিমাত করেছে পাকিস্তান। তাদের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির পর শুরু হচ্ছে আসল স্নায়ুযুদ্ধ। আগামী শুক্রবার ইসলামাবাদে বসছে 2 চিরশত্রুর হাই প্রোফাইল বৈঠক। কিন্তু কি আছে দর কষাকষির ভিত্তি এই 10 দফায়? ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে রূপরেখা প্রকাশ করেছে তাতে স্পষ্ট মধ্যপ্রাচ্যের হ্রাস নিজেদের হাতেই রাখতে চায় তেহরান। সবচেয়ে বড় শর্ত হরমুজ প্রণালী। এর নিয়ন্ত্রণ এবং যাতায়াত প্রোটোকল থাকবে সম্পূর্ণ ইরানের সামরিক বাহিনীর হাতে, যা তেহরানকে ওই অঞ্চলে ভূ রাজনৈতিক ক্ষমতা দেবে। এখানেই শেষ নয়। ইরানের মিত্রদের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো কঠিন দাবিও জুড়ে দেওয়া হয়েছে। সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অতীত সিদ্ধান্তগুলো বাতিলের শর্ত দিয়েছে ইরান। বিদেশে জব্দ থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দিতে হবে বিনা শর্তে। আর এই পুরো 10 দফা চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদন বা গ্যারান্টির শর্তও দিয়েছে তেহরান। তেহরানের বার্তা স্পষ্ট, আমেরিকাকে তারা এক বিন্দুও বিশ্বাস করে না। তাই 16 আনা দাবি আদায় না হওয়া পর্যন্ত যুদ্ধের পথ ছাড়বে না তারা। মার্কিন গণমাধ্যম CNN দাবি করেছে ট্রাম্প নাকি ইরানের 10 দফাই মেনে নিয়েছেন, তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের ফ্রড বলে উড়িয়ে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ফলে সমীকরণ দাঁড়িয়েছে অদ্ভুত। দুই পক্ষই যুদ্ধবিরতি নিয়ে নিজেদের মতো করে জয় দাবি করছে। এখন দেখার বিষয় 14 দিন পর ইসলামাবাদ থেকে শান্তির সাদা কবুতর ওড়ে নাকি নতুন করে বেজে ওঠে যুদ্ধের দামামা। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার এই সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। রাজনৈতিক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানেরও দাবি জানায় তারা। এছাড়া যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন, তুরস্ক, স্পেন সহ বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিজ উদ্যোগে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে বলে দাবি বেইজিংয়ের। অন্যদিকে সব পক্ষকে এই চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে তুরস্ক। যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবে নিলেও লেবাননকে এই চুক্তির আওতায় আনার দাবি স্পেনের। বৈরুতকে বাদ দিয়ে যুদ্ধবিরতি সম্ভব নয় বলে মনে করে দেশটি। এর আগে যুদ্ধবিরতিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, মিশর, ভারত, ইরাক সহ বেশ কয়েকটি দেশ। স্বাগত বার্তা দিয়েছে জাতিসংঘ। রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। গতকাল বিভিন্ন পক্ষের কঠোর বক্তব্যে বিশ্বজুড়ে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটে যুদ্ধবিরতির খবর আমরা স্বস্তির সাথে গ্রহণ করছি। গতকালের যুদ্ধবিরতির খবর অবশ্যই ইতিবাচক, তবে লেবাননকে ছাড়া কোনো যুদ্ধবিরতি সম্ভব নয়। এর পাশাপাশি শান্তি ও আন্তর্জাতিক আইনভিত্তিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাও জরুরি। তবে ইরানের সাথে যুদ্ধবিরতির পর নিজ দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সাথে অস্থায়ী যুদ্ধবিরতিকে নেতানিয়াহুর রাজনৈতিক এবং কৌশলগত ব্যর্থতা আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন প্রধানমন্ত্রী থাকার সব যোগ্যতা এবং নৈতিকতা হারিয়েছেন তিনি। তার অভিযোগ, নেতানিয়াহুর অহংকার, অবহেলা আর দুর্বল কৌশলগত পরিকল্পনার কারণে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বহু বছর লেগে যাবে। অন্যদিকে নেতানিয়াহু এবং তার প্রশাসনের সমালোচনায় মেতেছেন সাধারণ ইসরায়েলিরাও। প্রধানমন্ত্রীকে ব্যর্থ বলে আখ্যা দিচ্ছেন অনেকেই। যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন শিপ ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে এই তথ্য। তবে হামলার শঙ্কায় এখনও পুরোদমে চালু হয়নি নৌ চলাচল। গেল 24 ঘন্টায় প্রণালীটি দিয়ে পাড়ি দিয়েছে 20টির মতো জাহাজ। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর পার হয়েছে বেশ কয়েকটি। নিরাপত্তা সংখ্যা পুরোপুরি না কাটানো পর্যন্ত নৌ চলাচল সম্পূর্ণভাবে চালু হবে না বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধকালীন হরমুজ প্রণালীতে অন্তত 19টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই ব্লকেডে সরু জলপথটিতে আটকা পড়ে 3000-এরও বেশি জাহাজ। অন্যদিকে ইরানে যুদ্ধবিরতির পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। পরিশোধিত এবং অপরিশোধিত উভয় জ্বালানি তেলের দামেই বড় পতন দেখা গেছে। ব্যারেল প্রতি দাম ওঠানামা করছে $92 থেকে $94। তবে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ক্রমেই বেড়ে চলেছে গাড়ির সারি। ফলে পাম্প সংলগ্ন রাস্তাগুলোতেও বাড়ছে যানজট। আর এতে দীর্ঘ সময় বসে থেকে নাভিশ্বাস উঠছে যাত্রীদের। অন্যদিকে 4-5 ঘন্টার অপেক্ষায় সীমাহীন ভোগান্তিতে জ্বালানি সংগ্রহে আসা মানুষ। সম্প্রতি পেট্রোল পাম্পগুলোতে গাড়ি এবং মোটরসাইকেলের লম্বা লাইন এবং এর ফলে রাস্তায় যানজট নতুন নয়। তবে ধীরে ধীরে তীব্র আকার ধারণ করছে এই সংকট। রাজধানীর রমনার এই পেট্রোল পাম্পটিতে ভোর 3টা থেকে শুরু হয়েছে তেলের লাইন। পাম্পের প্রবেশ মুখ থেকে লাইন চলে গেছে শিল্পকলা, ফরেন সার্ভিস একাডেমি এবং প্রেস ক্লাবের সামনে পর্যন্ত। লম্বা এমন লাইনে দাঁড়িয়ে তেল নিতে সময় লাগছে 4 থেকে 5 ঘন্টা। এমন পরিস্থিতি রাজধানীর প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে। প্রেস ক্লাবের সামনে থেকে সিরিয়ালে দাঁড়াইছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। আমি 4টা পাম্প ঘুরে পাম্পে আসছি, 2.5 ঘন্টা হয়েছে। মনে হচ্ছে আমরা রিলিফের জন্য দাঁড়াইছি। পুরা রাস্তা ব্লক, যা যাচ্ছে না এই আর কি। আসার পরে 1500 টাকার তেল দিচ্ছে। 1500 টাকার তেলে আমার কি হবে? 10টা সামান লাইন দিয়েছি, এখন বাজে 2টা। গলিটা হলো সরু গলি, তো এই কারণে আমাদের বাইক এবং এক সাইডে প্রাইভেট কারের কারণে পুরোই জ্যাম লেগে গেছে। মোটরসাইকেল এবং গাড়ির লম্বা লাইনের কারণে তীব্র যানজটে স্থবির পুরো এলাকা। দীর্ঘ যানজটে বসে অবশেষে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন অনেকে। যানবাহনের এই সারি সামলাতেও হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। আমরা তো সকাল 6:30 আসছি আর কি। আচ্ছা দেখি গাড়ি সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, ওই কাকরাইল পর্যন্ত চলে গেছে। তো সবারই একটি কথা, তেল লাগবে তেল। তো আমরা যতটুকু পারছি রাস্তাটাকে ফ্রি রাখার চেষ্টা করতেছি। আমি অলরেডি 15 মিনিট ধরে হাইটে, সেই আপনার শাহবাগের পরের সিগন্যাল থেকে আমি হাইটে পর্যন্ত চলে আসছি। পুরোটা রোড জ্যাম, ওই সিগন্যালে আপনার অ্যাম্বুলেন্স পর্যন্ত আছে। আধা ঘন্টা ধরে আমরা দাঁড়িয়েছিলাম সিগন্যালের ওই পাশটায়, পরে সিএনজি ছেড়ে দিয়ে চলে এসেছি, হেঁটে যাচ্ছি। তেলের সমস্যার জন্য প্রতিটা গাড়ি যেতে পারছে না। তো এই ফিলিং স্টেশনে দেখলাম, ওইদিকে দেখলাম ওই যে আরামবাগের এখানে একটা ফিলিং স্টেশন, ওখানেও সেম অবস্থা। পেট্রোল পাম্প সংলগ্ন সড়কগুলোতে এতদিন কিছুটা জটলা থাকলেও বুধবার সকাল থেকেই দেখা যায় তীব্র যানজট। কিছু পেট্রোল পাম্প বন্ধ থাকায় এই সংকট আরও তীব্র আকার ধারণ করছে। দ্রুতই এই সংকট নিরসন হোক, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জরুরি জ্বালানি চাহিদা পূরণে আলাদাভাবে 3 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় সংসদ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 3টি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য কমিটিতে উপস্থাপন করা হয়। 3টি প্রস্তাবই জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ থেকে আসে এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা এগুলো অনুমোদন করে। এছাড়াও টিকাদান কর্মসূচি ইপিআই এর পর এর আওতায় মাঠ পর্যায়ে ভ্যাকসিন নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের মাধ্যমে ক্রয়ের পদ্ধতিতে নীতিগত অনুমোদন প্রস্তাব হয়েছে। দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। রাজধানী সহ বিভিন্ন জেলায় প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যুতে উদ্বেগ বাড়ছে জনমনে।
মহাখালী সংক্রামক ব্যাধি এবং ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী, আর তাদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তীব্র জ্বর, শরীরে র্যাশ আর চুলকানির পাশাপাশি সর্দি, কাশি, শ্বাস প্রশ্বাসের জটিলতা এবং ডায়রিয়ায় ভুগছে রোগীরা, যাদের প্রায় সবাই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে মারা গেছেন 10 জন, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 1248 জন। দেশের 56 জেলায় ছড়িয়েছে হাম। প্রতিদিনই রোগী বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। তীব্র জ্বর, র্যাশ, চুলকানি, ডায়রিয়া ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগছে শিশুরা। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি সংক্রামক ব্যাধি হাসপাতালে। ডিএনসিসি হাসপাতালেও প্রতিদিনই বাড়ছে চাপ। হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর নিউমোনিয়ায় জটিলতা বাড়ছে, এটি বাড়াচ্ছে মৃত্যুহার। উদ্বিগ্ন অভিভাবকরা পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। সর্দি কাশি আছে, জ্বর আছে, এরপর আপনার এখন আবার কালকে থেকে একটু হালকা পাতলা পায়খানা করে। জ্বর, ঠান্ডা, সর্দি আছে, হেতে রাইস মানে হাম রোগ ধরা খাইছে। আওতালা আসছিলাম, প্রথমে ওইখানে সিট না থাকায় আমাদের এখানে রেফার করা হয়েছে। 105 জ্বর ছিল, তখন হয়তো বুঝতে পারিনি যে হাম রোগ হবে বা কিছু। তারপর আস্তে আস্তে আর কি ওর শরীরে র্যাশ ওঠা শুরু করলো। এদিকে হামজনিত নিউমোনিয়ার চিকিৎসায় ব্যবহার বাড়ছে বাবল সিপ্যাপ থেরাপির। দেশের বিভিন্ন হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দিয়েছে আইসিডিডিআরবি। বাবল সিপ্যাপের উদ্ভাবক জুবায়ের চিশতি জানান, এই থেরাপিতে শিশুর মৃত্যুহার কমবে 70%। WHO স্ট্যান্ডার্ড যে অক্সিজেন, সেটাতে দেখা গেছে প্রতি 100টা বাচ্চার মধ্যে 24টা বাচ্চার তার মেকানিক্যাল ভেন্টিলেটর লাগতেছে। সেখানে এটার মাধ্যমে প্রতি 100টা বাচ্চার মধ্যে 6টা বাচ্চার মেকানিক্যাল ভেন্টিলেটর লাগতেছে। মানে হলো ওইখানে 24টা লাগে, এখানে 6টা লাগে, মানে 4 ভাগের 1 ভাগ। এই জন্যই আমরা বলি যে এটা প্রায় 75% থেকে 80% মর্টালিটিও কমা এবং 75% থেকে 80% ইউজ অফ মেকানিক্যাল ভেন্টিলেশন, মানে হলো ইউজ অফ আইসিইউ কমায় দেয়। নিউমোনিয়ার চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশে বাবল সিপ্যাপের ব্যবহার করা হয়। সাশ্রয়ী এই থেরাপিতে প্রায় 95% শিশুই সুস্থ হয়ে ওঠে। নিউমোনিয়া জনিত যে কোনো শ্বাসকষ্টেই এটাতে দেয়া যাবে, যেখানে বাচ্চার বয়স 1 মাস থেকে 5 বছরের মধ্যে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যা বাংলাদেশে সময় হলো একটা বিরতির, সঙ্গেই থাকবেন, একটু পরে ফিরব। আবারও স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার দুপুরে দিল্লির হায়দ্রাবাদ হাউসে হয় এই বৈঠক। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তথ্য নিশ্চিত করেছেন জয়শঙ্কর। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ছিলেন। আনুষ্ঠানিক বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনা করেন খলিলুর রহমান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও কথা হয়েছে বলে জানান তিনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী পাশ হয়েছে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপনের পর সর্বসম্মত কণ্ঠ ভোটে এটি পাশ হয়। ফলে এখন থেকে কোনো ব্যক্তি বা সত্তা অথবা রাজনৈতিক দল বা সংগঠনকে সন্ত্রাসে জড়িত অভিযোগে নিষিদ্ধ করতে পারবে সরকার। আর নিষিদ্ধ হলে অনলাইন, অফলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো যাবে না প্রচারণা। কেউ আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করলে আনা হবে শাস্তির আওতায়। এদিকে লিখিত প্রশ্নের উত্তরে সংসদ নেতা তারেক রহমান জানান, জীবনমুখী এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান রুখতে ছাত্র জনতার উপর নৃশংসতা চালায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনী। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি ওঠে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। কিছুটা সংশোধিত হয়ে সেই অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয় বুধবার। নিষেধাজ্ঞা না মানলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জন্য যে সাজা রয়েছে সেটি প্রযোজ্য হতে যাচ্ছে আওয়ামী লীগের জন্য। সংসদে সবার কণ্ঠভোটে পাশ হয় এই আইনটি। এর ফলে কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ অন্য কোনো দল বা সংগঠন। এমনকি অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোনো কার্যক্রম প্রচার করা যাবে না। নিষিদ্ধ দল সংগঠনকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে কঠোর শাস্তির বিধান বাড়ানো হয়েছে। বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা,
ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে। এবং এখানে এই আইনের অনুবলে পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। এদিকে সংসদে লিখিত প্রশ্নোত্তরে সংসদ নেতা তারেক রহমান বলেন, গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। আগামী 6 মাসের মধ্যে 2336টি কারিগরি ও 8232টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াইফাই চালু করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দিয়ে জুলাই সুরক্ষা এবং দায় নির্ধারণ বিল 2026 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সংসদে সুরক্ষা বিলটি আনেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে কণ্ঠ ভোটে সর্বসম্মতিতে বিলটি পাশ হয়। এছাড়া জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ বিল 2026 পাশ হয়েছে। এর ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তার সুযোগ হারাবেন। আওয়ামী লীগ সরকার এই নিরাপত্তা ব্যবস্থা চালু করেছিল। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুনর্গঠন নিয়ে সংসদে সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পারিবারিক বোর্ড গঠন করা হয়েছে, মানবাধিকার কমিশনকে মন্ত্রণালয়ের আওতায় আনা হলে তাও দলীয় কমিশনে পরিণত হবে বলে মন্তব্য তার। পরে এই বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা জেলা কমিটির মাধ্যমে প্রভাব খাটিয়ে বিসিবির কমিটি দেন, সরকার তা পুনর্গঠন করেছে। আপনাকে ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যেভাবে দখল করা হয়েছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড, এই বাস্তবতায় যদি জাতীয় মানবাধিকার কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখি, তাদের মাধ্যমে আমরা নিরপেক্ষ কোনো ধরনের অনুসন্ধান আমরা কতটা পাবো সেটা নিয়ে কিন্তু আমরা সন্দিহান। ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিভাবে আসলো? মানে স্পিকার, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ইন্টারিম গভর্নমেন্টের সময় তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার প্রয়োগ করে সারা বাংলাদেশে জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছিল। বাংলাদেশে যেগুলো রেজিস্টার্ড ক্লাব ছিল তাদের তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে একতরফাভাবে ক্রিকেট বোর্ডের একটা বোর্ডিং করা। শেরপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ কাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয় আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াত ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সংসদ সদস্য বেছে নিতে শেরপুর 3 আসনের নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। কাল ভোট গ্রহণের দিন অন্তত 28টি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তানভীর মিজানের ছবিতে আলমিন হক অহনের প্রতিবেদন। আর কয়েক ঘন্টা পরেই শেরপুর 3 আসন শ্রীবর্দী ঝিনাইগাতিতে ভোট। নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রস্তুত সব কেন্দ্র। ভোটে নিযুক্ত কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নিয়ে বলছেন অনেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, তবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ভরসা যোগাচ্ছে মনে। আমাদের কেন্দ্রের পারিপার্শ্বিক যত আইন শৃঙ্খলা বাহিনী সবাই আমরা একত্রিত হয়েছি, এমনকি আমরা যাব সব মিলমাল আছে আর কি। মাদক আর অনলাইন জুয়ায় রীতিমতো ক্ষয়ে যাওয়া এই এলাকার ভোটারদের চাওয়া অনেক। মাদকটাই আমাদের যেই হোক, সেটা ওই জামাত প্রার্থী হোক আর বিএনপির মাহমুদুল্লাহ রুবেল ভাই হোক, আমাদের দাবি একটাই, শ্রীবর্দীকে মাদক মুক্ত করুক। কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে কজন, সেই প্রশ্ন ভোটারদের। আপাতত চাওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা এই এলাকার উন্নয়নের জন্য চাই রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা। এখন তো ওয়াদা করতেছে যে কথা দিয়ে কথা রাখবো, পরে যে কি বলে এটা বলা যায় না। 3 প্রার্থীর মধ্যে বিএনপি জামায়াতের মধ্যেই মূল লড়াই। জামাত প্রার্থীর অভিযোগ, বিএনপি সরকার উপনির্বাচনে ছক এঁকেছে পছন্দ মতো, পদে পদে বসিয়েছেন নিজের লোক। প্রশাসন এবং নির্বাচন রিটার্নিং অফিসার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সঠিকভাবে নির্বাচন হবে, কোনো রকম 2 নম্বরে এখানে হবে না, কিন্তু বাস্তব দৃশ্য অন্যরকম। অভিযোগ উড়িয়ে দিয়ে বিএনপি প্রার্থী জানান, ভোটে নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে জামায়াত। জামাতের প্রার্থী সহ জামাতের নেতা কর্মী যেভাবে উশৃঙ্খল আচরণ করতেছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে,
টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করতেছে। এই আসনটার উপর উপর নির্ভর করে সারা দেশের মানুষের কাছে নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, এটা আমিও চাই না, আমার দলও চায় না। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জামায়াত প্রার্থীর মৃত্যুতে এই আসনের নির্বাচন স্থগিত করা হয়। এর আগে নির্বাচন ঘিরে হত্যাকাণ্ডও দেখেছে আসনটির ভোটাররা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, শেরপুর। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আগামী 21 এপ্রিল ইসি ভবনে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর 22 ও 23 এপ্রিল রিটার্নিং অফিসার কর্তৃক দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করা হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে 26 এপ্রিল পর্যন্ত। পরের দুদিন আপিল নিষ্পত্তি। আর প্রার্থিতা প্রত্যাহারের জন্য শেষ সময় 29 এপ্রিল। পরদিন অর্থাৎ 30 এপ্রিল চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবে ইসি। সন্ধ্যা বাংলাদেশের সময় আরেকটা বিরতির সাথে থাকবেন। দেখছেন সন্ধ্যা বাংলাদেশ। বিরতির পর স্বাগত আরও একবার। নজর দেব খেলার খবরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে তামিম ইকবালের নেতৃত্বে চলছে নতুন অ্যাডহক কমিটির দ্বিতীয় দিনের বোর্ড মিটিং, যেখানে স্ট্যান্ডিং কমিটি নিয়ে হতে পারে সিদ্ধান্ত। এই মুহূর্তে বিসিবিতে আছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসিনুর, আজকের বৈঠকের এজেন্ডাগুলো জানতে পেরেছেন কিনা এবং সব মিলে বিসিবির এনভায়রনমেন্টটা কেমন, যদি একটু ধারণা দেন। আসলে মিটিংয়ের এজেন্ডা আপনি যেটা বলেছেন যে আজকে মূল এজেন্ডা হচ্ছে স্ট্যান্ডিং কমিটিগুলো বন্টন করা, কেননা বিসিবির স্বাভাবিক কার্যক্রম চালাতে হলে তো স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্ব বন্টন করতে হবে, কে চালাবে কার মাধ্যমে সেগুলোই বন্টন করতে হবে। এবং মিটিংয়ের অন্যতম আরেকটা এজেন্ডা আছে নিউজিল্যান্ড সিরিজ, যেহেতু 12 তারিখে আমি যদি ভুল না করি নিউজিল্যান্ড আসছে বাংলাদেশে, তো সেই সিরিজের প্রস্তুতিটা কী হবে, ব্রডকাস্টারের একটা ইস্যু আছে, কে খেলা দেখাবে ব্রডকাস্টার, সেই বিষয়টা পেন্ডিং আছে। তো এই বিষয়গুলো আলোচনায় হবে। তবে মূল বিষয় হচ্ছে স্ট্যান্ডিং কমিটি বন্টন। আমরা এখন পর্যন্ত তো গুঞ্জনই চলছে, অবশ্যই মিটিং শেষ হয়নি, মিটিং চলমান, মিটিং শেষ হলে জানতে পাবো। তবে কিছুটা আইডিয়া একটা পেয়েছি, হয়তো ক্রিকেট অপারেশনস প্রেসিডেন্ট নিজের হাতেই রাখতে পারেন বলে একটা গুঞ্জন আছে। আমি আবারও বলছি এটা গুঞ্জন। এছাড়াও শোনা যাচ্ছে যে যেমন গেম ডেভেলপমেন্ট মিনহাজুল আবিদিন নান্নু পেতে পারেন, গ্রাউন্ডস রফিকুল ইসলাম বাবু পেতে পারেন, এই ধরনের ইউনিটগুলো টেন্ডার অ্যান্ড পারচেজ অ্যান্ড মিডিয়া হয়তো তানজিল চৌধুরী পেতে পারেন। তো এই সবগুলো এখন আলোচনা, আনঅফিসিয়ালি আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি। তবে মিটিংয়ের প্রধান আলোচ্য বিষয় এটাই। তবে আজকে নর্মাল যে বোর্ড মিটিং হয়, প্রচুর পরিচালক, 24 জনের মধ্যে প্রায় 15-20 জন উপস্থিত থাকেন। আজকের বোর্ড মিটিং যেহেতু 11 জনেরই দল, তার মধ্যে অনেকেই দেশের বাইরে আছেন, উপস্থিত হতে পারেননি। যেমন আতার আলী খান আছেন PSL-এ, তিনি কমেন্ট্রি করছেন। ফাহিম সিনহা, তিনি আমি যতদূর জানি পর্তুগালে আছেন। তারা সবাই ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সশরীরে। আসলে আমি যতদূর জানি 5 থেকে 6 জন বা 7 জন পরিচালক উপস্থিত আছেন মিটিংয়ে। তো এই ছিল সবশেষ আপডেট। আমরা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে প্রেস ব্রিফিং হলে দর্শকদের জানানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ হাসিনুর রহমান। মিরপুর শেরে বাংলা হোম অফ ক্রিকেট থেকে জানাচ্ছিলেন সেখানকার বোর্ড মিটিংয়ের সবশেষ আপডেট। এদিকে আইসিসিকে দেয়া মেইলের 24 ঘন্টা পেরোলেও এখনও কোনো উত্তর পায়নি এনএসসি। সেই সাথে এখনও যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কিংবা জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে দেয়া হয়নি তামিম ইকবালের অ্যাডহক কমিটি অনুমোদনের সরকারি আদেশ। আদেশের অনুলিপি পৌঁছায়নি খোদ বিসিবির নির্বাহী কর্মকর্তার কাছেও। কিন্তু তার আগেই দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি। আর আসছে বিসিবি নির্বাচনে সভাপতি পদ থেকে পদত্যাগ না করেও লড়তে পারবেন তামিম ইকবাল, এমনটা জানালেন এনএসসি পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদ তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের যে অ্যাডহক কমিটি করেছে সেটা জানিয়ে গতকাল মঙ্গলবার আইসিসিকে মেল দিয়েছে। কিন্তু অবাক করার মতো বিষয়, 24 ঘন্টা পেরোলেও এখন পর্যন্ত কিন্তু সেই মেইলের রিপ্লাই দেয়নি আইসিসি, অর্থাৎ অনুমোদনও করেনি। অর্থাৎ আইসিসি অনুমোদন করার আগেই কিন্তু তামিম ইকবালের যে কমিটি সেটা কিন্তু দায়িত্ব শুরু করেছে। এতে করে ভবিষ্যতে বাংলাদেশ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠছে। না, এখনও এরকম কোনো রিপ্লাই তাদের কাছ থেকে আমরা পাইনি, দেননিও না। আসলে যেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তো এনএসসি একটা স্ট্যাটিউটারি বডি, গতকালকেই জাস্ট আপনাদেরকে পাবলিকলি বলার আগে মেইলটা করেই আপনাদেরকে এটা পাবলিকলি জানানো হয়েছে।
যে কোনো ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন করলে দায়িত্ব বুঝে নেবার আগে সরকারি আদেশ প্রকাশ করতে হয়। বিসিবির নবগঠিত অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কিনা আমরা সেটাই এবার দেখব। চলুন। তামিম ইকবাল বিসিবি সভাপতি হবার প্রথম বৈঠকেরও 24 ঘন্টা পেরিয়ে গেছে। তবে তামিম ইকবালকে যে বিসিবি সভাপতি করা হয়েছে ওয়েবসাইটে কোথাও নেই সেই নথি। যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে বিসিবির প্রধান নির্বাহীর কাছে এ সংক্রান্ত কোনো আদেশ পৌঁছায়নি মঙ্গলবার রাতেও। এমনকি খোদ ক্রীড়া মন্ত্রণালয় পরিষ্কার বলতে পারেনি কোনো সরকারি আদেশ নিয়ে। অথচ এনএসসির ভাইস চেয়ারম্যান হিসেবে ক্রীড়া সচিবের স্বাক্ষর প্রয়োজন হয় নথি তৈরিতে। গণমাধ্যমেও বুধবার সকাল পর্যন্ত পাঠানো হয়নি কোনো আদেশের কপি। বিষয়টি জানাজানির পর দুপুরে স্ক্যান করে পাঠানো হয় সেই আদেশের কপি। অথচ মঙ্গলবার সন্ধ্যায় এসে বিসিবিতে দায়িত্ব বুঝে নেন তামিম ইকবাল খান। করেন সভা, নেওয়া হয় অনেকগুলো সিদ্ধান্ত। অফিস আদেশ তৈরির আগেই এমন সভা নিয়ে তাই তো প্রশ্ন উঠছে। বিষয়টি পরিষ্কার হতে যোগাযোগ করা হয় অ্যাডহক কমিটির ঘোষণা দেওয়া এনএসসির সেই পরিচালকের সাথে। এটা আমরা কাজের চাপেই বোধহয় করে উঠতে পারিনি, এটা ভুলেই মানে স্বাক্ষর করা নিয়ে তো এটা হচ্ছে যে সিদ্ধান্তটা তো এনএসসি মানে এনএসসির চিফ এনএসসি চেয়ারম্যান মহোদয়। তো চেয়ারম্যান মহোদয় এটা এই কী বলে যে ডিসিশনটা বা পর্যালোচনাটা পাঠিয়েছেন। পর্যালোচনাটার ব্যাপারে আমি আপনাদেরকে রিড আউট করে শুনিয়েছি। বোর্ডে নির্বাচন আয়োজনের দায়িত্ব নিয়ে প্রথম দিনই পরবর্তী বিসিবি নির্বাচনের ঘোষণা দেন তামিম ইকবাল খান। অ্যাডহক কমিটিতে থাকলে নির্বাচন করতে কোনো বাধা নেই, কিন্তু স্বচ্ছতার প্রশ্নে স্বার্থের সংঘাত হবে না তো? কারা এখানে থাকবে কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার ব্যক্তিগতভাবে আমাদের এককভাবে কারুরই, এবং চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে চেয়ারম্যান মহোদয় নিয়ে থাকেন, সেখানে তো রাজনৈতিক প্রভাব থাকাটা স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। ক্রীড়াঙ্গন দলীয় রাজনীতি মুক্ত রাখার ঘোষণা দিয়ে আবার রাজনীতিবিদদের সন্তানদের দেয়া হলো দায়িত্ব, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রীতিমতো ঝড় বইছে। প্রশ্ন সবার একটাই, রাজনীতির এই দুষ্টচক্র থেকে কবে বের হবে ক্রিকেট? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। নেব আরেকটা ছোট্ট বিরতি, সাথে থাকবেন। দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। চলতি অর্থ বছর শেষে 4% নিচে নেমে যাবে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি। বছর জুড়েই স্বল্প আয়ের মানুষকে চাপে ফেলেছে মূল্যস্ফীতি। আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় 2025 সালে নতুন করে দরিদ্র হয়েছে 14 লাখ মানুষ। সার্বিক দারিদ্রতার হার বেড়ে দাঁড়িয়েছে 21.4%। বিশ্বব্যাংকের রিপোর্টে উঠে আসে এসব তথ্য। এতে বলা হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আরও ঝুঁকিতে পড়বে আর্থিক স্থিতিশীলতা। মূল্যস্ফীতির চাপ অসহনীয়, দীর্ঘদিন ধরেই আয়ের তুলনায় বেশি হচ্ছে ব্যয়। এমন অবস্থায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ সার্বিক অবস্থাকে করেছে আরও নাজুক। রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিপোর্ট প্রকাশ করে অর্থনীতির ঝুঁকির দিকগুলো তুলে ধরে বিশ্বব্যাংক। মূলত 5টি চ্যালেঞ্জ সামনে এনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতিতে দরিদ্র হচ্ছে মানুষ, রাজস্ব আয়ের ছন্দপতন, আর্থিক খাতের দুর্বলতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকটকে জটিল করেছে। বিনিয়োগ কর্মসংস্থানের অভাবে গেল 21 বছরে সর্বনিম্ন পৌঁছেছে বেসরকারি খাতের বিনিয়োগ। সবশেষ 2025 সালে নতুন করে দরিদ্র হয়েছে 14 লাখ মানুষ। দারিদ্র্যের হার 18.7 থেকে এখন বেড়ে হয়েছে 21.4%। বিশ্বব্যাংক বলছে এবছর 17 লাখ মানুষ দারিদ্র্য থেকে বের হবার কথা থাকলেও যুদ্ধের কারণে বের হতে পারবে না 12 লাখ মানুষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অর্থনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করছে। যুদ্ধের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের সীমিত সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার দুর্বলতারই ইঙ্গিত দেয়। ইনফ্লেশন, মূল্যস্ফীতি সহনীয় হচ্ছে না, কর্মসংস্থানেও তেমন সুখবর নেই। রাজস্ব আহরণ, আর্থিক খাত এবং ব্যবসায়িক পরিবেশে কাঠামোগত সংস্কার ছাড়া প্রবৃদ্ধি অর্জন কঠিন। প্রশ্নোত্তর পর্বে আলোচনায় আসে বাংলাদেশের জ্বালানি সংকট এবং ব্যয় উস্কে যাবার দিক। বিশ্বব্যাংক মনে করে কর জিডিপির অনুপাত 15 বছরের মধ্যে প্রথমবার 7% নিচে নেমে এসেছে। রপ্তানি আয়ের নিম্নমুখী প্রবণতাও দুশ্চিন্তার কারণ। খেলাপি ঋণের কারণে দুর্বল হচ্ছে ব্যাংক খাত।
business environment. সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে ফিরে আসতে এবং আরও বেশি বেতনের কর্মসংস্থান সৃষ্টির জন্য সাহসী সংস্কার অপরিহার্য। এজন্য টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কার শক্তিশালী পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। উৎপাদন বৃদ্ধি এবং দ্রুত সম্প্রসারিত কর্মশক্তিতে অন্তর্ভুক্ত করার জন্য ব্যবসায়িক পরিবেশের উন্নতি করার বিকল্প নেই। অনিশ্চয়তা দূর এবং প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে তুলতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে কেবল বাংলাদেশ নয়, এ সময় পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোয় 6.5% নিচে নেমে আসবে প্রবৃদ্ধি। Growth in this fiscal year to be 3.9%. রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দল। ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে ডক্টর শামসুল ইসলামের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কৌশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এ সময় উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও আলোচনা হয়। দর্শক, ছিল আমাদের সন্ধ্যা বাংলাদেশে আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।